দেশের দক্ষিণাঞ্চলে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বাগেরহাট, বরগুনা, ভোলা, রাজশাহী, ফরিদপুর এবং বরিশালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২,২৪৮ জন এবং প্রাণহানি ঘটেছে ৮৮ জনের। আরও জানাচ্ছেন সুরাইয়া অনু। দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ক্রমশ অনিয়ন্ত্রিত হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১৫ জন সহ মোট ৭০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বেডের তুলনায় রোগী দ্বিগুণ হওয়ায় বাধ্য হয়ে একই ওয়ার্ডে সেবা দেওয়া হচ্ছে নারী ও পুরুষ রোগীদের। নোংরা পরিবেশ, তার একটা ময়লা ফেলানো গাবলা নাই। ডেঙ্গু রোগী মহিলা পুরুষ করতে গেলে তো অনেক জায়গার দরকার, রোগী এত পরিমাণে, এই জন্য সব ওই ডেঙ্গু এক জায়গায় এই জন্য রাখতেছে, মহিলা পুরুষ সবই। এতে তো আর আমাদের তো চিকিৎসার প্রয়োজন। আমার এই ৬ দিন ডেঙ্গু জ্বর, গতকালকে ভর্তি হয়েছি, এখন পর্যন্ত মশারি পাইনি। বরিশাল বিভাগে চলতি আগস্ট পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬,১১৪ জন, যার মধ্যে মারা গেছেন ৯ জন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গাদাগাদি করে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। ডেঙ্গুর জন্য কোনো স্পেসিফিক ওয়ার্ড এখনো করা হয় নাই। আমরা যে মেডিসিন ওয়ার্ডগুলোতেই ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বেড অকুপেন্সি তো আসলে আমাদের বেশি, ১,০০০ জনে আজকে ভর্তি আছে হচ্ছে ২৭৫২। ভোলা জেনারেল হাসপাতালেও চলতি মাসেই চিকিৎসা নিয়েছেন প্রায় ৩০০ রোগী। রোগীদের অভিযোগ, প্রয়োজনীয় প্রায় সব ওষুধ বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে। ডাক্তার ঠিক মতন বসে না, তারপরে ডাক্তার থাকলে নার্স আছে না, নার্স ডাকলে বলে একটু পরে আসি। হাসপাতাল থেকে 2টা খালি নাফাতের ট্যাবলেট দিছে, এই আর সব ওষুধ আমরা কিনে আনছি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ সত্য নয় বলে জানান আবাসিক মেডিকেল কর্মকর্তা। যারা স্বাস্থ্য সেবা কর্মী আছে, বিশেষ করে ডাক্তার এবং নার্স যারা আছে, তারা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত ডেঙ্গুর পুলিশ, যার ফলে আমাদের চিকিৎসা সেবা দিতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। এদিকে ফরিদপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ইতোমধ্যে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগী। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন রোগী। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পাশাপাশি সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে ঢাকা বিভাগে ৩১৬, খুলনায় ২০৫, বরিশালে ১১০ এবং চট্টগ্রামে ১০৯ জন আক্রান্ত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,০৮৩ জন ডেঙ্গু রোগী। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক। ডেঙ্গুর খবর জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, বাগেরহাটের ডেঙ্গুর সবশেষ তথ্য জানাবেন। কিট ও চিকিৎসা সেবা নিয়ে চিকিৎসকরা কি বলছেন এই সম্পর্কেও আমাদের জানাবেন। যে বাগেরহাটে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি 250 শয্যা বাগেরহাট জেনারেল হসপিটালে। এখানে কিন্তু ডেঙ্গু যে ডেডিকেটেড ওয়ার্ড ছিল, সেই ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড কিন্তু রোগীতে কানায় কানায় পূর্ণ রয়েছে। সকালে যেমনটি জানিয়েছিলাম আপনাকে যে ৭০ জন রোগী রয়েছেন, নতুন করে আরো 5 জন রোগী আমরা দেখতে পেয়েছি ভর্তি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রোগী কিন্তু ছাড়পত্র নিয়ে যায়নি। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে বাগেরহাট ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ডে কিন্তু ভিতরে পূর্ণ হয়ে যাওয়ার পরেও বাইরে যেখানে আসলে রোগীদের বসার জন্য যে জায়গাটি রয়েছে, যেখানে অর্থাৎ রোগীদের ওয়েটিং জোন, সেই ওয়েটিং জোনেও কিন্তু রোগী দিতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে এবং আরো নতুন রোগী আসার ফলে কিন্তু এখানে তাদের রোগী দিতে হবে এবং চিকিৎসকরা কিন্তু এক প্রকার চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা বাগেরহাট 250 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমদ্দারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে আমাদের ডেঙ্গু রোগের যে জন্য যে চিকিৎসক এবং নার্স রয়েছেন, তার তুলনায় এবার কিন্তু ডেঙ্গু রোগী প্রচুর আসছে। এর ফলে যে ইন্টার্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছে 250 শয্যা হসপিটালে এবং যে ইন্টার্ন নার্স রয়েছে, তাদের সমন্বয়ে একটি ডেডিকেটেড টিম গঠন করা হয়েছে, যাদের মাধ্যমে সেবা দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আসলে জনসচেতনতাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে ডেঙ্গু প্রতিরোধের জন্য। বিশেষ করে জেলার কচুয়া উপজেলা এবং মোড়লগঞ্জ উপজেলা থেকে প্রচুর পরিমাণে ডেঙ্গু রোগী আসছে এবং যারা আসছেন তাদের রক্তের প্লেটলেট কাউন্ট অনেক কম। এমত অবস্থায় ডেঙ্গু আসলে মহামারী আকার ধারণ করতে যাচ্ছে বলে বাগেরহাটে জানিয়েছেন বাগেরহাটের চিকিৎসকরা। এই ছিল বাগেরহাট 250 শয্যা
হসপিটাল থেকে ডেঙ্গু রোগের সর্বশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ আপনাকে। মেহেদী, আপনাকে ধন্যবাদ। লোডশেডিং এর খবর জানাবো এবার। টাঙ্গাইলের ঘাটাইলে ঘন ঘন লোডশেডিংয়ে প্রায় অর্ধেকে নেমে এসেছে চাল কলের উৎপাদন। এতে মিল মালিকদের পাশাপাশি কর্মহীন হয়ে পড়ছেন শ্রমিকরাও। স্থানীয় চালকলগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। টাঙ্গাইলের ঘাটাইল প্রতিনিধি সৈয়দ মিঠুনের প্রতিবেদন, জানাচ্ছেন মৌসুমী মৌ। ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন টাঙ্গাইলের ঘাটাইলের চালকল মালিক ও শ্রমিকরা। আগের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে উৎপাদন। মিল বন্ধ থাকায় নিয়মিত কাজ করতে পারছেন না শ্রমিকরা, ফলে কমে যাচ্ছে কর্মঘণ্টা। পার ডে 24 ঘন্টায় মনে করেন 4 ডায়ার করে ধান ডায়ার পাস হতো, সে জায়গায় এখন আমাদের 2 ডায়ার পাস হয় 24 ঘন্টায়। সকাল 8টাতে শুরু করে রাত 11:30 12 পর্যন্ত কাজ করি। 300-400 খাবো কি আর কিস্তি দেবো কি? কিস্তি তো দিতে পারি না, খাওয়া তো দূরের কথা। প্রোডাকশন দিব, তারপর না আমাদের মালিক পক্ষ বেতন দিবে, তো ওরা বেতন দিবে কিভাবে? আমরা চাই যেন সরকার অন্তপক্ষে যে এই কাউল কারখানা যে আছে রাইস মিলের, এই বিদ্যুৎটা যেন ঠিকঠাকভাবে দিতে পারে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলে একটি মিলে প্রতিদিন প্রায় 60 মেট্রিক টন চাল উৎপাদন করা সম্ভব। বর্তমানে উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। লোডশেডিংয়ের কারণে আমাদের যন্ত্রপাতি, মেশিনারি জিনিসপত্র অতি বেশি সংখ্যক নষ্ট হয়ে যাচ্ছে। 60 মেট্রিক টন হয়, এখানে আমরা 20 মেট্রিক টনে হয়তো বা বেঁচেও হতে পারে, কিন্তু 60-এর পরিবর্তে এখন আমরা 20 বা 20-এর উপরে কিছু করতে পারতেছি। এতে করে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে আগের তুলনায় বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। লাস্ট এক সপ্তাহ বা মোটামুটি এক সপ্তাহ ধরে পরিস্থিতি ভালো এবং আশা করি হয়তো ভালোর দিকে যাচ্ছে আর কি। 23-24-এর চাহিদার বিপরীতে আমরা 19 থেকে 18 বা 17 থেকে 20-21 মেগাওয়াট পর্যন্ত পাচ্ছি আর কি। কোনো সময় আবার দিনে কোনো সময় লোডশেডিং ফ্রিও থাকতেছে। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে চালকদের উৎপাদন ও শ্রমিকদের জীবন জীবিকায় সংকট আরও তীব্র হতে পারে। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক। টাঙ্গাইলের ঘাটাইলে লোডশেডিংয়ে চাল কলের উৎপাদন ব্যাহত হচ্ছে। এ নিয়ে আরও খবর জানাতে ঘাটাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ মিঠুন। মিঠুন, লোডশেডিংয়ে চালকলগুলোর কি অবস্থা? উৎপাদন কি চলছে? কি বলছেন চালকল মালিকরা? আমাদের জানান। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। গেল কয়েকদিনে ঘাটাইলে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং কিন্তু আসলে ব্যাপক যে চালকল যে রয়েছে সেটি কিন্তু আসলে উৎপাদনে একদম নিচে নেমে এসেছে। আমরা ইতিমধ্যে মালিক পক্ষের সাথে কিন্তু কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আগে যে চাউল কিন্তু 60 মেট্রিক টন চাউল কিন্তু আসলে উৎপাদন হতো, এর ফলে কিন্তু এখন প্রায় 30 মেট্রিক টন অর্থাৎ অর্ধেকই আসলে নেমে এসেছে এই যে চাউল কল যে মিলগুলো রয়েছে সেই মিলগুলো। আমরা একটু যদি দেখাতে চাই আপনাদেরকে, এখানে যারা লেবার রয়েছেন এবং তারা কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন এবং এই যে কাজ করছে সেটা কিন্তু মূলত মাধ্যমে অর্থাৎ জেনারেটরে কিন্তু আসলে তাদের যে তেলের যে হিসাব সেটি কিন্তু আসলে দ্বিগুণ তাদের গুনতে হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি। ইতিমধ্যেই কিন্তু একজন লেবার রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে আসলে কি ধরনের সমস্যা হয় আপনাদের লোডশেডিং যদি বুঝতেন। আমাদের এখানে প্রচুর পরিমাণ লোডশেডিংয়ে দেখা দিচ্ছে যে আমরা সঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছি না। আমাদের প্রোডাকশনে কাজ করি, আমরা ঠিকমতো কারেন্ট সার্ভিসের কারণে মনে করেন যে আমরা প্রোডাকশনে কাজ করতে পারতেছি না। আমাদের প্রত্যেকটা লোকের কিস্তি আছে, আমরা কিস্তি তো দূরের কথা, সামান্য ডাল ভাতটুকু যে খাবো সেটুকু আমরা মানে আয় করতে পারতেছি না শুধু কারেন্টের কারণে। আমরা চাই আমাদের এই লাইনে কারেন্টটা যেন ভালোভাবে থাকে, আমরা যেন ভালোভাবে প্রোডাকশন দিতে পারি, এমনকি 2 টাকা কামাই করতে পারি। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে এখানকার যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু বলছেন যে ব্যাপক লোডশেডিং এর কারণে কিন্তু যে তাদের যে কাজকর্ম সেটা কিন্তু আসলে মাঝে মধ্যে থমকে যায়। তাদের যে জেনারেটরের মাধ্যমে কিন্তু আসলে তাদের কাজ কিন্তু আসলে চালাতে হয়। ইতিমধ্যেই আমরা কিন্তু আসলে যে আরও কয়েকটি ঘাটাইলের যে চাউল কল যে মিল রয়েছে সেটির মধ্যে আমরা ঘুরে দেখেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, সেগুলোর মধ্যে কিন্তু আসলে একই অবস্থা, তাদের যে উৎপাদন সেটা কিন্তু একদম কমে আসছে বলে তারা কিন্তু আসলে অভিযোগ করছেন। আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম যে ঘাটাইল যে বিদ্যুতের যিনি অ্যাকশন রয়েছে তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে খুব দ্রুতই কিন্তু বিদ্যুৎ যে লোডশেডিং কিন্তু আসলে ঠিক হয়ে যাবে। তো সব মিলিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সাবরিনা। মিঠুন, আপনাকে ধন্যবাদ।
দর্শক, লোডশেডিং এ খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরাব হোসেন। মেহেরাব, লোডশেডিং এর সার্বিক চিত্র জানাবেন। দোকানপাট, হাসপাতাল, কলকারখানা, কৃষি খাতের কি অবস্থা দেখছেন সে সম্পর্কেও জানাবেন। কিছুদিন যাবৎ লোডশেডিং এ ব্যাপকভাবে কিন্তু লোডশেডিং হচ্ছে মেহেরপুর শহর সহ পল্লী অঞ্চলগুলোতে। এতে কিন্তু মানুষ বিপাকে পড়ছে, ব্যাপক বিপাকে পড়ছে। যেমন ক্ষুদ্র উদ্যোক্তা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী সহ সব ধরনের ব্যবসায়ীরাই কিন্তু এতে করে বিপাকে পড়ছে। এছাড়াও আমি যদি বলি যে আসলে গ্রাম অঞ্চলে যে পল্লী অঞ্চলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু মানুষ ব্যাপক বিপাকে পড়ছে। এর কারণ হচ্ছে কৃষি খাতে যারা কৃষি কাজ করেন তাদের কিন্তু সেচ দিতে বিদ্যুতের কারণে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, তারা ঠিক মতো ব্যবসা পরিচালনা করতে পারছে না। এছাড়াও হাসপাতালের কথা যদি বলি, হাসপাতালেও কিন্তু লোডশেডিং দেখা গিয়েছে। লোডশেডিং এর কারণে হাসপাতালের ইমার্জেন্সি আইসিইউ বেড পর্যন্ত লোডশেডিং এর কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এবং মেহেরপুর গ্রাম অঞ্চলগুলোতে আমরা প্রান্তিক মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সারাদিন পরিশ্রমের পর তারা যখন রাতে বিছানায় ঘুমাতে যায় তখনও কিন্তু বিদ্যুতের লোডশেডিং এর কারণে ঠিকমতো তারা ঘুমাতে পারে না। সারাদিনের যে ক্লান্তি, সেই ক্লান্তি দূর করার জন্য মানুষ একটু বিশ্রাম নেবে, সেটিও কিন্তু ঠিকমতো নিতে পারছে না। এর জন্য কিন্তু মানুষকে বিভিন্ন রকমের ভোগান্তিতে পড়তে হচ্ছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং এর ফলে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে মানুষ। তো সাবরিনা, এই ছিল মেহেরপুর থেকে লোডশেডিং এবং বিদ্যুতের সর্বশেষ পরিস্থিতি। সাবরিনা। মেহেরাব, আপনাকে ধন্যবাদ। সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আটরাই, নলডাঙ্গায় ও বাগমারার নিহতদের জানাজা শেষে মরদেহ দাফন করা হয়েছে। এ সময় স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। গেল 9 আগস্ট রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান 16 জন বাংলাদেশি। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন জেরিন জামান। শুক্রবার সকালে নওগাঁর আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত 7 প্রবাসীর জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহতরা হলেন করিমউদ্দিন, সুমন, মোহন, রুবেল, ফরিদ, সোহেল রানা ও আব্দুল জলিল। নাটোরের নলডাঙ্গার মহিষডাঙ্গা গ্রামে দাফন করা হয়েছে রবিউল ইসলাম হৃদয়কে। এই সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। সে অসহায় বাবা মা কাছে ঋণ পাতি করে সে সৌদিতে গেছে 21 সালে। সামনে কার্তিক মাস সালে 5টি বছর হবে। কাগজপাতি হয় না, অনেকে টাকা নেয়, কাগজপাতি হয় না। সে দীর্ঘায়িত হয়ে অনেক জায়গায় কাজ করে, টাকা পায় না। সেখানে তারা যে আকামাও পায় না, সেক্ষেত্রে তারা কি করে, তাদের জীবিকার তাগিদে ঋণ করে যায় তারা, সেখানে যে তারা সোফা কারখানায় চাকরি করে। দারিদ্র্য বিমোচনের দিক দিয়ে যদি সরকার একটু অর্থনৈতিক সহযোগিতা তার একটু বাড়িয়ে দেয়, তাহলে এই হতাশাগ্রস্ত পরিবারগুলো হতাশা থেকে বেরিয়ে এসে আবার রেমিটেন্স যোদ্ধা হিসেবে তাদের সন্তানকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে একটু উৎসাহ পাবে। অন্যদিকে রাজশাহীর বাগমারা উপজেলার শ্যামল উদ্দিন মাঝির দাফন সম্পন্ন হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 16 বাংলাদেশি কর্মী। গত 9 আগস্টের ওই ঘটনায় আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়া 9 জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছায়। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক। শেরপুরের ঝিনাইগাতীতে 3টি ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। 27 আগস্ট গভীর রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা ফুলহারি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গোতামিয়া নামে এক ব্যক্তি সহ একটি চক্র 3টি ঘোড়া জবাই করে এবং আরও 3টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে বেঁধে রাখে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে চক্রের সদস্যরা জবাই করা ঘোড়ার মাংস রেখে পালিয়ে যায়। বারবার চালু আর বন্ধে টানাপোড়েনে থমকে আছে সিরাজগঞ্জের কওমি জুট মিলস। একসময় প্রায় 5,000 মানুষের জীবিকার ভরসা হলেও দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা আর লোকসানের চাপে বহুবার বন্ধ হয়েছে এর চাকা। জুট মিলটি চালু হলে কর্মসংস্থান তৈরি হবে, গতি ফিরবে স্থানীয় অর্থনীতিতে। সাম্মি আহমেদ আজমিরের প্রতিবেদন জানাচ্ছেন মৌসুমী মৌ।
সিরাজগঞ্জের রায়পুরে 1960 সালে 75 একর জমিতে প্রতিষ্ঠিত হয় নর্দার্ন পিপলস জুট মিল। স্বাধীনতার পর নাম দেওয়া হয় কওমি জুট মিল। তারপর দীর্ঘ 4 যুগ পর দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতায় লোকসানের মুখে পড়ে 2007 সালে প্রথম বন্ধ হয়ে যায় এর উৎপাদন। এরপর কয়েক দফা চালু হলেও ঋণ আর পাট সংকট সহ নানা জটিলতায় বন্ধ হয়ে যায় মিলটি। তবে বর্তমান মিলটি আবারও চালুর উদ্যোগ নেওয়ায় আশার আলো দেখছেন স্থানীয় এলাকাবাসী ও সাধারণ শ্রমিকেরা। আমাদের এই শ্রমিকরা একসময় এখান থেকে যে অর্থ উপার্জিত হয়েছে সেই দিয়ে তার পরিবার পরিজন নিয়ে অত্যন্ত সুখী আছিলেন। বাংলাদেশে বিদেশে পাকিস্তান যাইতো এগুলা গাইড আমাদের এই পণ্য বিক্রি করে ঢাকা থেকে রপ্তানি হইতে হয়। সারা বাংলাদেশ, আমাদের শুধু এই মিলটা না, সারা বাংলাদেশে যত কর্মসংস্থান ছিল বন্ধ হয়ে গেছে, এগুলা খুলে দেবে। সম্প্রতি সরকারের 2 মন্ত্রী পরিদর্শনে এসে জানান বন্ধ পাটকলগুলো আবারও বেসরকারি খাতে চালুর অংশ হিসেবে কওমি জুট মিলটি 30 বছরের জন্য ইজারা দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া হয়েছে। স্বনামধন্য একটা বহুজাতিক কোম্পানি ইনভেস্ট করবে এখানে। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এই সিরাজগঞ্জের ঐতিহ্য এই কওমি জুট মিল এবং বর্তমানে জাতীয় জুট মিল এটা আবার চালু হবে। আমরা যেগুলো করব সেটা মানুষের জন্য, মঙ্গলের জন্য করব, একটা চিরস্থায়ী ব্যবস্থা করব। যে ওই দোকান খুলে দিলাম তারপর 2 দিন পরে খাওয়া দেওয়া শেষ, দোকান বন্ধ, ওটা করবো না আমরা। জুট মিলটি পুনরায় চালু হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি সচল হবে এ অঞ্চলের অর্থনীতির চাকা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক। সিরাজগঞ্জ সদরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশা ধাক্কায় চালক সহ 2 জন নিহত ও আহত 1 জন। শুক্রবার সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের অটো রিকশা চালক আশিক এবং রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের ঠাকুর হালদার। আহত বিষ্ণু হালদারকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেটের রায়নগর মিতালি এলাকার ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বৃহত্তর শাহী ঈদগাহ এলাকাবাসী, সচেতন মহল ও সমাজসেবীরা। শুক্রবার জুমার নামাজের পর শাহী ঈদগাহ এলাকায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রবাসী ও সমাজসেবী হেলাল চৌধুরী। বক্তারা বলেন, গত 1 মাসে সিলেটে একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। রায়নগরের ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে আগামী 3 দিনের মধ্যে মূল রহস্য উদ্ঘাটনের দাবি জানান তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি দখলের চেষ্টার প্রতিবাদে ভূমিহীনরা প্রতিবাদ সভা করেছেন। শুক্রবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের টান মশুরি মধ্যপাড়া এলাকার সর্বজনীন পূজা মন্দিরের উঠানে এ প্রতিবাদ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূরনবী ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোমেন মিয়া। সভায় বক্তারা অভিযোগ করেন, কোনো পরিবারকে ভয় ভীতি দেখিয়ে বা জোরপূর্বক বসতভিটা থেকে উচ্ছেদ করা যাবে না। ভূমিদস্যুতার অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ জব্দের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পিকআপ চালকের বিরুদ্ধে চুরির মামলা করার অভিযোগে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। শুক্রবার সকালে টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ চালক ও স্থানীয়রা অবস্থান নেন। এর আগে বুধবার গভীর রাতে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য একটি পিকআপ ভাড়া করে হাসপাতাল কর্তৃপক্ষ, এমন অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্বাস্থ্য বিভাগ পিকআপ চালকের বিরুদ্ধে চুরির মামলা করে। শুদ্ধ ভাষা চর্চায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের বিভাগীয় বাছাই পর্ব। শুক্রবার সকাল 9টায় নগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জমে ওঠে এই আয়োজন। ইস্পাহানি টি লিমিটেডের উদ্যোগে এবং মিডিয়াকম লিমিটেডের আয়োজনে 7মবারের মতো অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের 8 জেলা থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেন।
বানান, উচ্চারণ, সাহিত্য জ্ঞান এবং উপস্থিত বক্তৃতার মাধ্যমে যাচাই করা হয় তাদের মেধা। আয়োজকরা বলছেন, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তরুণদের আগ্রহ ফেরাতেই তাদের এই প্রয়াস। টাঙ্গাইলের বাশুলিয়া চাপড়া বিল যেন এক টুকরো টাঙ্গুয়ার হাওর। ভ্রমণের জন্য দিন দিনই জনপ্রিয় হয়ে উঠছে বাশুলিয়া। প্রকৃতিপ্রেমীরা ছুটছেন তার সৌন্দর্যের টানে। স্থানীয়রা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক রক্ষণাবেক্ষণ হলে এই স্থানটি হতে পারে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। টাঙ্গাইল প্রতিনিধি সিরাজ আল মাসুদের প্রতিবেদন, জানাচ্ছেন ইসমতারা অনু। টাঙ্গাইল শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে বাসাইল সখীপুর সড়কের পাশেই বিস্তৃত চাপড়া বিল, স্থানীয়দের কাছে যার আদুরে নাম বাশুলিয়া। সড়কের দক্ষিণে তাকালেই বিলের বিস্তীর্ণ জলরাশিতে চোখ জুড়িয়ে যায়, আর সেই জলের বুকেই ডালপালা ছড়িয়ে আছে ঐতিহ্যবাহী হিজল গাছ। জলরাশি ছুঁয়ে আসা শীতল বাতাস আর চারপাশের মনোরম পরিবেশ মুগ্ধ করে দর্শনার্থীদের। এই জায়গা অনেক পরিবেশটা অনেক সুন্দর, এই জায়গায় আমরা মাঝে মাঝে ঘুরতে আসি। প্রতিদিন আমাদের কামাই হয় ২,০০০, ৩,০০০, ২৫০০ এভাবে কামাই হয় আমাদের। বাসাইল উপজেলায় বিশেষ কোনো দর্শনার্থী স্থান না থাকায় চিত্ত বিনোদনের জন্য বাশুলিয়াকেই বেছে নিয়েছেন স্থানীয়রা। ছুটে আসছেন কাছে দূরের মানুষও। নৌকায় ভেসে ভেসে অনেকেই উপভোগ করছেন তার জলকল্লোল। ৪ মাসের ভিতরে অনেক প্রথমে হালকা পানি আসে, তখনই কাস্টমারের চাপ হয়। মানে হাজবেন্ডে নিয়ে আসছি, বাস্তি নিয়ে আসছি, অনেক ভালো লাগছে বেড়াইতে। সাঁতার জানি না, তাদের জন্য লাইফ জ্যাকেট থাকলে অবশ্যই ভালো হতো। পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 2 জন স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক থাকে ডেইলি। আমাদের থানায় একটা পার্টি থাকে, মোবাইল ফোন কল সাইন, তারা এটা টেক কেয়ার করে। আমরা চেষ্টা করেছি যেন একটা সুন্দর পরিবেশে বাশুলিয়া মানুষ উপভোগ করতে পারে বর্ষাকালে। বাশুলিয়াকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার, এমনটাই প্রত্যাশা বাসিন্দাদের। ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক। দেশের বাজারে কমেছে সবজির দাম, এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে সব ধরনের মাছের দামই চড়া। স্থিতিশীল আছে মাংস ও ডিমের দাম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে জেরিন জামানের ডেস্ক রিপোর্ট। সিলেটে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। নগরীর সবচেয়ে বড় কাঁচা বাজার সোভানীঘাট বাজারে বিভিন্ন সবজির দাম কেজিতে 10 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে। দাম কম, দাম সস্ত, আলহামদুলিল্লাহ। সব মালের দাম কম আছে, আমদানি আছে, মালের কোনো মাল শর্ট না, বাজার স্থিতিশীল আছে, কোনো সমস্যা নেই। ময়মনসিংহের ভালুকায় মাছের বাজার এখনো চড়া। অন্যদিকে শাকসবজি সহ বিভিন্ন পণ্যের দাম তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে। এছাড়া ব্রয়লার মুরগির দাম আগের মতোই প্রতি কেজি 190 টাকা। প্রায় কেজিতে 10-15 টাকা বেশি। আপনার আড়ত থেকে বেশি কিনে আনতে হয়, বাজারে বেশি বিক্রি করতে হয়। আরো তো চড়া মাছের দাম, বাজার আইনা বেচুন জানা। গত সপ্তাহের তুলনায় বাজার অনেক কমছে। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে একটু মোটামুটি কম আছে, এরকম হইলে কিনা যায়, কিন্তু মাছের বাজার অনেক বেশি। জামালপুরের সরিষাবাড়িতে আগাম শীত উপলক্ষে বাজারে আসতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, শিম সহ অন্যান্য সবজি। বর্তমানে সবজির দাম কম, কিন্তু তুলনামূলকভাবে মাছ মাংসের দাম এগুলো আগুন বরাবর। এগুলাতে সাধারণ পাবলিক আমরা যাওয়ার লাগামহীন, আমরা যাওয়ার বাইরে। শীতের 2টি সবজি এসেছে, ফুলকপি এবং পাতাকপি। আমরা ফুলকপি বিক্রি করতেছি 140 টাকা কেজি, আর পাতাকপি বিক্রি করতেছি 160 টাকা কেজি। মানিকগঞ্জের বাজারগুলোতে সবজি সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় কমেছে কয়েকটি সবজির দাম। তবে স্বস্তি নেই মাছ, মাংস ও ডিমের বাজারে। এছাড়া হালিতে 10 টাকা বেড়েছে ডিমের দর। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক। দর্শক, সিলেটের কাঁচা বাজারের খবর জানাতে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী ফারুক মিয়া। ফারুক, বাজারে কোন পণ্যের দাম বেড়েছে বা কমেছে? পণ্যের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের কি প্রতিক্রিয়া আমাদের জানাবেন। ধন্যবাদ সাবরি জাহান। আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের বন্দর বাজার ব্রহ্মময়ী বাজারে, এবং আজকে আমরা সিলেটের বিভিন্ন বাজার এবং পাইকারি বাজার ঘুরেছিলাম, এবং গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু
সবজির যে বাজারগুলো রয়েছে, সবজি বাজারে কিন্তু 10 থেকে 50 টাকা বিভিন্ন সবজির দাম কমেছে এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, দাম কমার ফলে কিন্তু ক্রেতাদের মনে কিছুটা স্বস্তি ফিরেছে। এছাড়াও যে পাইকাররা রয়েছে, পাইকারি বিক্রেতারা, তারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু সবজির দাম কমার ফলে কিন্তু তাদের যে খুচরা বিক্রেতারা রয়েছে তারাও কিন্তু বাজারে বিক্রি করছেন এবং পর্যাপ্ত পরিমাণে সবজি থাকায় কিন্তু যার ফলে সবজির দাম কমেছে। আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে মরিচ প্রতি কিন্তু কেজি প্রতি 50 থেকে 60 টাকা পর্যন্ত কিন্তু কমেছে এই সবজির বাজারে। এছাড়াও কিন্তু যা রয়েছে পটল, পেঁপে সবকিছুর দামই কিন্তু এই সপ্তাহে কমেছে গত সপ্তাহের তুলনায় এবং 10 থেকে 50 টাকা প্রতিটি সবজি প্রতি কিন্তু কমেছে। এবং ক্রেতারা যেটি জানিয়েছেন যে তারা চান যে সবজি কম দামে হলে তাদের আয়ত্তের থাকে এবং নাগালে থাকে এবং এর বেশি যদি বেড়ে যায় তখন তাদের যে চলা কষ্ট হয়ে যায় এবং সবজি ক্রেতারা রয়েছে যারা তারা কেনা কিন্তু তারা হিমশিম খায়, যার ফলে কিন্তু সবজি যদি তাদের আয়ত্তের ভিতরে থাকে তাহলে তাদের জন্য ভালো হয়। এবং পাইকাররা বলছেন যে সব সময় যাতে ক্রেতারাও কিনতে পারে, তারাও যাতে বিক্রি করতে পারে, সেই সুবাদেই যাতে বাজারের দর যাতে সবজির বাজার নিম্নগামী হয় সেটাই তারা প্রত্যাশা করেন। তো সিলেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাবরিন জাহান। ফারুক, আপনাকে ধন্যবাদ। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরা কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশের খবর পেয়ে অভিযান চালায় 52 বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহল দল। সন্দেহভাজন চোরা কারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি ছোড়ে। এ সময় এক ভারতীয় চোরা কারবারিকে আটক করে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও 500 পিস ইয়াবা উদ্ধার করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করে রিয়েল নেচার লিমিটেড। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন হুজ্জাতুল ইসলাম মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান নাজাফি। সভাপতিত্ব করেন রিয়েল নেচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাকিম খাদিপুল ইসলাম রেজা। আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও ইসলামের শান্তির বার্তা তুলে ধরা হয়। নড়াইলে শুরু হয়েছে 2 দিনব্যাপী সুলতান উৎসব। SM সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এর আয়োজনে প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 6 শতাধিক শিশু অংশ নেয়। শুক্রবার সুলতান মঞ্চে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন SM সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, সাধারণ সম্পাদক সমিন সরকার, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হায়দার দেওয়ান, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্র মুখার্জি, সাংবাদিক মুন্সি আসাদুর রহমান সহ আরও অনেকে। প্রচুর বৃষ্টি হয়েছে রাতে অনেক ইয়েতে। এই মঞ্চে একসময় 1000-1200 শিশু হতো, আজকে আশা করি 3 থেকে 400-র মতো শিশুর অংশগ্রহণ তো হয়েছে এখানে। শেষ করব গ্রিন সারা দেশ, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে 5 শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ পুরো এলাকা, এখনো মেলেনি পরিচয়। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু, চিকিৎসা ওষুধ নিয়ে রোগীদের অভিযোগ, সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। লোডশেডিং এর কারণে অর্ধেকে নেমে এসেছে টাঙ্গাইলে চাল কলের উৎপাদন, বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা। সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত 9 জনের দাফন সম্পন্ন, থামছে না স্বজনদের আহাজারি। বেসরকারি খাতে দেওয়ার পর চালু হচ্ছে সিরাজগঞ্জের কওমি জুট মিলস, তৈরি হচ্ছে কর্মসংস্থান, সচল হবে অর্থনীতি। এবং দেশের বাজারে কমতে শুরু করেছে সবজির দাম, মাছের দাম আগের মতোই চড়া, স্থিতিশীল মাংস ও ডিমের দাম।